বুঝি না, দাবানল যেন ছড়ালো পার করে সীমানা, সাপদের মতো হানা দেয় মনের কামনা, নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। গত 2 বছর ধরে জন্মদিনের সকালটায় কলিং বেলের শব্দে ঘুম ভাঙল টের। শীতের কনকনে ঠান্ডায় ছোট্ট একটি মেয়ে একটা বক্স হাতে দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে। শুধু জন্মদিনের ভোরবেলায় বক্স হাতে মেয়েটিকে দেখা যায়। টের হাতে বক্সটা ধরিয়ে দিয়ে খিলখিল করে হাসতে হাসতে দৌড়ে ভোরের কুয়াশায় মিলিয়ে যায় মেয়েটি। আজও অভিন্ন কিছু ঘটেনি। কলিং বেলের আওয়াজে হুড়মুড়িয়ে উঠতে গিয়ে চশমাটা পর্যন্ত আনেন টের। চশমা ছাড়া সবটাই টের অস্পষ্ট লাগে। তবু সামনে যে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে সেটা বুঝতে বাকি নেই তার। এদিকে টের হাতে বক্সটা ধরিয়ে দিয়ে মেয়েটা আবারও ছুটতে লাগলো। প্রতিবারের মতো মেয়েটার খিলখিল হাসি শব্দ শুনতে পাচ্ছে টের। তবে আজও মেয়েটাকে প্রশ্ন করা হলো না। শীতের কনকনে বাতাস দরজা দিয়ে প্রবেশ করে টের ছোট চুলগুলোকে দোল দিয়ে যাচ্ছে। শরীর শিওরে উঠতে টের দরজা বন্ধ করে নিচের রুমে এলো। বক্সটা নিজের বিছানার পাশে রেখে বালিশের ওপাশে হাত বাড়িয়ে চশমাটা নিয়ে চোখে নিল। এবার সব স্পষ্ট দেখতে পাচ্ছে টের। চশমা পরতেই চোখ পড়ল বক্সের উপর। চেনা কিন্তু অজানা লেখাটা স্পষ্ট দেখতে পাচ্ছে টের। এই লেখাটার জন্য একটি মেয়েটির থেকে বক্সটা নেই। হয়তো এই চেনা মানুষটি তার অনেক জানা। টের শান্ত ভঙ্গিতে এদিকে বক্সের সামনে বসলো। বুকের ভিতরটা ঢুকঢুক করছে। বক্সটা খোলার সাহস হচ্ছে না টের। টের নিজেকে শান্ত করে বক্সটা খুলতে যাবে, হঠাৎ পাশ থেকে অ্যালার্মের শব্দে বুকটা ধড়ফড় করে উঠল টের। পাশে শুয়েছিল এদিকে জিমিন। অ্যালার্মটা তার ফোনে বেজে চলেছে। এদিকে জিমিন ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে সময় দেখলো। ফোনের স্ক্রিনে সময় দেখে এলোমেলো চুলগুলো মুখের সামনে থেকে সরিয়ে লাফিয়ে উঠে বসলো জিমিন। জিমিন ছটপটে মেয়ে। সামনে চেনা কিন্তু অজানা নামের বক্সটা নিয়ে টেকে বসে থাকতে দেখে আফসোস করে বলল, উফ, আমাকে একটু ডাকতে পারলি না তুই? আজকে পিছিয়ে পালিয়েছে, তুই আর কত বলতামি করবি বলতো তে? জিমিনা হুট করে বেলটা বাজলো আর ঘুমের মধ্যে ছিলাম, কি বলবো বুঝিনি। তোকে বুঝতে হবে না, তাড়াতাড়ি বক্সটা খুলতো, দেখি কি আছে ভিতরে। তে জিমিনের কথায় হাত বাড়িয়ে বক্সটা খুলতে গিয়েও আবারও হাতটা গুটিয়ে নিল। তের এমন কাণ্ড দেখে এদিকে জিমিন বুকুসকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কি সমস্যা তোর? হাত গুটিয়ে আনলি কেন? আমার না কেমন জানি লাগছে, আমি খুলতে পারবো না, তুই খুলে দেখ না প্লিজ। আরে কি আজব, কি যে বলিস তুই মাঝে মধ্যে, ইচ্ছে করছে ধাক্কা মেরে তোকে খাট থেকে ফেলে দিই। কেমন লাগছে, ভেতরে বোমা পাঠিয়েছে নাকি? শেষের কথাটা ব্যঙ্গ করে বলল এদিকে জিমিন। তারপর বক্সটা টেনে নিজের কাছে আনলো। এদিকে তে আগ্রহ নিয়ে জিমিনের কাছে ঘেসে বসলো। জিমিন বক্সটা খুলতে দেখলো গাঢ় বেগুনি রঙের একটা শাড়ি। এদিকে জিমিন শাড়িটা নিয়ে তের কোলের উপর রাখলো। তারপর ব্যস্ত হয়ে কাগজ খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটা ছোট্ট ছিরকুট পেল হাতে। এদিকে জিমিন খুব আগ্রহ নিয়ে সেটা জোরে জোরে পড়তে লাগলো। তে শাড়িটা হাতে নিয়ে দেখছিল। চশমাটা ঠিক করে শাড়ির রংটা ভালো করে দেখতে লাগলো তে। গাঢ় বেগুনি রঙের শাড়ি। শাড়িটার উপর হাত রাখতেই যেন জীবনের পাল্টা উল্টে অনেকটা পিছনে ফিরে যেতে হলো তাকে। এর মাঝে জিমিনের পড়া কথাগুলো কানে আসতে ক্ষণিকের জন্য থমকে গেল তে। আবারও ফিরেছি সে কৃষ্ণচূড়ার নীড়ে, তোমারই অপেক্ষায় গোধূলি বেলার ভিড়ে। তে হতভম্ব হয়ে তাকালো এদিকে জিমিনের দিকে। প্রতিটি কথা যেন তার কানে বাজছে। এবার আমি নিশ্চিত হয়ে বলতে পারি এই চেনা অজানার খেলটা নিশ্চয় জীবন জাঙ্কুকে খেলছে। তে তাকিয়ে রইল, বিশ্বাস করতে ইচ্ছে করছে না তার। তবে না করে যে উপায় নেই, কারণ সবকিছু যেন সে মানুষটিকে ইঙ্গিত করছে। এদিকে তে ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে শান্ত গলায় বলল, যা তা বলিস না তো, এত বছর কেটে গেল, যার কোনো দেখা পর্যন্ত নেই, তাকে এসবের মধ্যে টেনে আনার কি দরকার? তাকে কে টেনে আনছে তে? সে নিজে স্বেচ্ছায় আছে, একেবারে নাচতে নাচতে আছে। এত বছর খবর নেই মানেটা কি? তুই তাকে শেষ কথাটা কি বলেছিলি সেটা মাথা নেই তোর? তে জবাব দিল না, চুপ করে রইল। সে নিজে বেশ বিভ্রান্তিতে রয়েছে। না, তুই আমাকে বল, এই গাঢ় বেগুনি রঙের শাড়ি দেখে কি তোর কিছু মনে পড়ছে না? জিমিন আরো বলল, তোর মনে নাও পড়তে পারে, কিন্তু ভার্সিটির সবার মনে আছে। প্রথম নবীনবরণে এদিকে জাঙ্কুক নিজে থেকে তাকে বেগুনি রঙের শাড়ি পরতে বলেছিল। শুধু বলেনি, বাধ্য পর্যন্ত করেছিল। তারপর যখন তোর শাড়ি আর জাঙ্কুকের পাঞ্জাবি মিলে যায়, সব মেয়েগুলো জ্বলে একেবারে ছাই হবার উপক্রম হয়েছিল। জাঙ্কুকের প্রিয় রং হচ্ছে বেগুনি, সেটা ভার্সিটির কারো জানার বাকি ছিল না। তার সাথে সম্পর্ক কি? তুই কি বলতে চাচ্ছিস জাঙ্কুক এসব করেছে? সে তো কবে হারিয়ে গেছে, শুধু শুধু বারবার তাকে এভাবে টেনে আনিস কেন? তোকে একদম ধাক্কা দিয়ে ফেলে দেব বিছানা থেকে। এই কৃষ্ণচূড়া গাছ হারিয়ে যাওয়ার উপর এসব আমি টেনে
বলেছি, যেটা সত্যি সেটা সত্যি, তুই যত বিরক্তি প্রকাশ করিস না কেন। আর চোখে তাকিয়ে বিছানা থেকে নেমে পড়লো। গোসল ছেড়ে আবার রেডি হয়ে বাসে যেতে হবে। এদিকে জিমিনের সাথে বসলে জিমিন আবার এসব কথা তুলবে। তাই জীবনের পাতা উল্টে আবার পিছনে পেরে যেতে চায় না। শুধু শুধু মিথ্যা আশায় নিজেকে জড়ানোর প্রয়োজন নেই। শেষে কষ্ট তো তাকে পেতে হবে। জিমিন যতটা ছটপটে তে ততটাই ভদ্র, শান্ত প্রকৃতির মেয়ে। বই পড়া আর গান শোনা এদিকে তেজ শখ। সে খুব ইন্ট্রোভার্ট, তাই সবার সাথে যেমন তেমন করে কথা বলার সাহস পায় না। কে বলতে কি বলে ফেলে, তখন আবার কি হয়। জীবনে কথা বলে কম বিপদে পড়ে যেতে, কিন্তু সবার কথা সে অনেক আগ্রহ দিয়ে শুনে। তাই তো ভার্সিটিতে সবার প্রিয় শ্রোতা হচ্ছে তে। এদিকে জিমিন হলো টের বেস্ট ফ্রেন্ড। ভার্সিটি হলে থাকতে সমস্যা হয় বলে দুজনে একটা রুম নিয়েছে। 4 বছর হলো তে এই শহরে এসেছে। তের ইচ্ছে ছিল সে দেশের বাইরে গিয়ে বাকি পড়ালেখাটা শেষ করবে। স্কলারশিপের জন্য চেষ্টা তুতি রাখে তে, কিন্তু একটা দুর্ঘটনায় টের পায়ে মারাত্মক আঘাত পাওয়ার কারণে পড়ালেখায় বিশাল গ্যাপ থেকে যায়। যার কারণে তার বাবার কথায় সে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেই। এরপরে পা রাখা এই সুন্দর শহরটায়। সবচেয়ে বড় ভার্সিটিতে পড়তে পারার সুযোগটাও তার মন্দ লাগেনি। নতুন শহরে সে জীবনে নতুন কিছু শিখবে, সে আশায় ভার্সিটিতে সেদিন ছিল তার প্রথম দিন। ভীত হরিণীর মতো পা ফেলে ভিতরে এলো তে। আগে একবার বাবা এসে সবটা বুঝিয়ে দিয়েছিল, তবু নতুন জায়গায় যাওয়ার সময় তে একটু বেশি নার্ভাস থাকে। এত বড় জায়গায় হারিয়ে গেলে যে কি হবে কে জানে। গেটে ঢুকতেই সিনিয়র আর জুনিয়রদের মাঝে মধুর সম্পর্ক দেখে চোখ কপালে উঠে গেল। একবার এদের হাতে পড়লে হয়েছে, তেজপাতা বানিয়ে তবে ছাড়বে। প্রথম কয়েকদিন তে খুব কায়দা করে সিনিয়রদের নজর এড়িয়ে এলেও একদিন বেশ ভালোই ধরা খেয়েছিল। চেয়ারে বসে কিছু সিনিয়র আপু ডেকে নিয়ে গাধার খাটুনি খাটিয়েছে তাকে দিয়ে, কিন্তু তাতেও তারা শান্ত হয়নি। সেখান থেকে একজন সিনিয়র উঠে বলে উঠলো, শেষ একটা কাজ দিব, করতে পারবি? যদি করতে পারিস তাহলে আমরা কেউ তোকে আর কোনোদিনও খাটাবো না। কিরে পারবি? তাই নিরুপায়ের মতো হাসিচোখ মাথা নাড়ালো। না বললে আবার কি করে বসে। এক একজনের ভাবতো প্রধানমন্ত্রীর বিশেষ দূতের মতো। এদের কথা অমান্য করা মানে বড় একটা ঝামেলায় পড়া। তখনই তের হাতে একজন কাগজ দিয়ে বলল, এই লেখাটা তুমি জিয়ন জাংকুককে দিবে। আর হ্যাঁ, ভুলে যদি আমাদের কথা বলেছ এমন হাল করবো না, বাবাকে মাগো করে কুল পাবা না। তে নিশ্চিন্ত চোখে তাকালো। প্রেমিক প্রেমিকার কাছে চিঠি পাঠানোর দ্রুত হিসেবে কি সব জুনিয়রদের পায়রা? এত আধুনিক যুগে এসে এরা ডিজিটাল পদ্ধতি ছেড়ে এক একটা জুনিয়রকে ফাঁসিয়ে দেয়। তাই নিতান্ত অনিচ্ছা কাগজটা হাতে নিল। তারপর বিরক্তি চাপা নিয়ে মলিন গলায় বলল, বলছিলাম জিয়ন জাংকুককে কোথায় পাবো? সামনে দাঁড়ানো মেয়েটি বলল, সেটা তো আমরা বলবো না, তুমি খুঁজে বের করবে। তাই মলিন চোখে তাকালো। এদিকে সিনিয়র আপুরা আরেকটা মেয়েকে তার পিছনে আগিয়ে দিল, যাতে চিঠিটা খুলে সে পড়তে না পারে। সে মেয়েটাও জুনিয়র, তাই সেও তাদের কথা শুনতে বাধ্য। তাই ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে হাঁটা শুরু করলো। কোথায় খুঁজবে এবার জিয়ন জাংকুককে? ইস, কোনো স্যার না হলে হয়, স্যার হলে শেষ, ভার্সিটি লাইফে লাল বাতি জ্বলে উঠবে। তাই হাঁটছে অনেকক্ষণ হলো। প্রথমে সে এলো মুক্ত মঞ্চে, সেখানে সবাই অবসরে আড্ডা দেয়। তাই খোঁজাখুঁজি পর্বটা সেখান থেকেই শুরু করা ভালো। অনেকজনকে জিজ্ঞেস করা হলো, কে এমনটা বলেনি তারা জিয়ন জাংকুককে চেনে না। সবাই শুধু বলছে সে কোথায় তারা এখন জানে না। শেষমেশ একটা মেয়ে বলল, তাকে নাকি বাস্কেটবল কোর্টে পাওয়া যাবে, সেখানে নাকি তাদের খেলা হচ্ছে। বাস্কেটবল কোর্ট খুঁজতে খুঁজতে একদম কাইল হয়ে গেল তে। উৎসব জনতার ভিড় লেগে আছে। তে ঘাড় ঘুরিয়ে পিছনের মেয়েটাকে দেখার চেষ্টা করলো। বাহ, মেয়েটা এখনো পর্যন্ত ফলো করছে। চিঠিতে কি লেখা সেটা দেখার সাহস তে পেল না। পরে আবার সিনিয়ররা জানলে পরের বার ফুল দিয়ে যদি পাঠায় কিংবা তার চেয়ে বেশি কিছু, তে ভিতরে গেল। সবগুলো মেয়ে একেবারে হুমড়ি খেয়ে পড়েছে আনন্দে। বাস্কেটবল খেলা দেখে এত উৎসাহের কোনো কারণ তে খুঁজে পাচ্ছে না। এমন একটা ভাবছিল ব্রাজিল আর আর্জেন্টিনার খেলায় মেসি আর নেইমার মুখোমুখি। বাস্কেটবল এত উৎসাহের সাথে দেখার কি আছে? তে কিছুক্ষণ দাঁড়ালো, কিন্তু এই খেলা থামছে না। অপেক্ষা করতে করতে তে অসহ্য লাগছে। তো এক পাশে একটা ছেলেকে দেখে এগিয়ে গেল। তারপর ক্ষীণ গলায় বলল, ভাইয়া একটা উপকার করবেন? হ্যাঁ বলো। আপনি জিয়ন জাংকুককে চেনেন? হ্যাঁ, না চেনার কি আছে, তুমি চেনো না? তে না সূচক মাথা নাড়ালো। তাহলে এখানে কি করছো? ভাইয়া, এই কাগজটা আপনি তাকে একটু দিতে পারবেন? ছেলেটা কাগজটা হাতে নিয়ে অল্প হাসি দিয়ে বলল, আচ্ছা সমস্যা নেই, আপনাকে অনেক ধন্যবাদ বলে ছোট করে একটা নিঃশ্বাস ফেলল তে। অবশেষে হাত ছেড়ে বাস করতে। তবে পরক্ষণে মনে পড়লো তারা তো ছেলেটা
বুঝলো এবার কি হবে ভেবে পিছনে তাকিয়ে দেখে যে মেয়েটি ফলো করছিল সে মেয়েটিও নেই। যাক, এবার স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে। ভার্সিটির গেটের সামনে বিশাল লাইন দেখে মনে হচ্ছে সারি বেঁধে টান দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে। একই অবস্থা, এই কয়েকদিনে কোনো ফ্রেন্ড হয়নি যে তাকে জিজ্ঞেস করে বলবে কি হয়েছে ব্যাপারটা। কাউকে জিজ্ঞেস করতে গিয়ে আবার কোন বিপদে পড়ে। থাক, চুপ করে লাইন ধরে দাঁড়ালে বোঝা যাবে কি হচ্ছে। দীর্ঘ সময় পর গেটের সামনে এসে দাঁড়াতে হতভম্ব হয়ে তাকালো টে। গেটের সামনে টেবিল চেয়ারে কে বসে আছে। একই পাগলামি, গেটের সামনে এভাবে কে বসে থাকে। তার চশমাটা একটু ঢিলে হয়ে গেছে, তার চশমাটা ঠিক করে পরে নেই। তারপর সামনে তাকাতে দেখলো এটা সেই ছেলেটি যাকে সে কাগজটা দিয়েছিল। পরক্ষণে তের চোখ কপালে উঠে গেল। তে দাঁড়িয়ে আছে অডিটোরিয়ামে। এটা লাইব্রেরির পিছনে দিকে একটা অডিটোরিয়ামে। একটু আগে লাইন ধরে দাঁড় করিয়ে যে চিরুনি তল্লাশি করা হয়েছিল সেটা মূলত তেকে খোঁজার জন্য হয়েছে। তের একটা স্বভাব আছে, সে অল্প বিষয়ে ঘাবড়ে গেলেও বড় কোনো বিপদে সে ঘাবড়ে যায় না। কারণ ছোটখাটো বিপদ বড় হওয়ার আগে চেষ্টা করলেই থামানো যায়। তবে যে বিপদ এমনি বড় সেটা নিয়ে ঘাবড়িয়ে কোনো লাভ হয় না। তা শান্ত থাকায় ভালো বলেই তে মনে করে। সেই অডিটোরিয়ামে দাঁড়িয়ে আছে, সেখানে আরো 5 জন আছে। একটা মেয়ে যে তাকে টানতে টানতে নিয়ে এসেছে, সঙ্গে সেই ছেলেটা যার হাতে কাগজ দিয়ে বিপদ এনেছে তে নিজের কাছে। সঙ্গে আরেকটা ছেলে আছে, এদের চেহারার দিকে তাকায় দেখতে। তার ঠিক পাশে পছন্দ বিরক্তির মুখ নিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে মনে হলো সেও এদের জালে আটকা পড়েছে। তা কিছু বুঝতে পারছে না, শুধু শুধু এখানে দাঁড় করিয়ে রাখার মানেটা কি? এটা কি পিটি ক্লাস হচ্ছে? তার মেয়েটা কয়েকবার এক অপরের মুখ চাওয়াচাই করলো। শোনা গেল মনে হচ্ছে এই মেয়ে ধরা কোম্পানি সিও আছে। তা নিতান্ত অনিচ্ছা একবার তাকালো। কালো প্যান্ট আর নেভি ব্লু রঙের শার্টটা পরা একজন পকেটে হাত ভরে অডিটোরিয়ামে প্রবেশ করলো। সে প্রথমে এসে তে আর তার পাশে থাকা মেয়েটিকে ভালো করে দেখলো। তে নিজেকে আসামি মনে হচ্ছে। আর এইটা কারাগার, সে কারাগারের ওসি হচ্ছে এই সামনে দাঁড়ানো ছেলেটা। এভাবে দেখার কি আছে? যে হপ, দুটো মেয়ে কেন? দুজনে মিলে করেছে নাকি? এতক্ষণে বোঝা গেল যার হাতে কাগজ দেওয়া হয়েছে তার নাম হচ্ছে জেহব। জেহব নামের ছেলেটা হেসে উঠে বলল, আরে না, একজন লাইনে না দাঁড়িয়ে দেয়াল টপকে ভিতরে এসেছে, তাই ভয় দেখাতে ভিতরে নিয়ে এসেছি। আচ্ছা, 4 চোকার পাশে মেয়েটা দেয়াল টপকেছে নিশ্চয়? 4 চোকা? এটা কেমন সম্বোধন? তীর ভীষণ রাগ লাগলো। চশমা পরলে কি এসব কথা শুনতে হবে নাকি? তবে তে রাগটা দমিয়ে রাখলো। দেয়াল টপকানো এটা খুব ভালো গুণ। মেয়ে হয়ে দেয়াল টপকানো সাহস করেছ, সেটাই অনেক বড় ব্যাপার। কিন্তু তোমাকে তো ভয় দেখানোর জন্য আনা হয়েছে। একটু ভয় পেয়ে তারপর যেও, কেমন? বলে ছেলেটা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তের পাশে মেয়েটা হতভম্ব হয়ে তাকিয়ে আছে, সঙ্গে তেও। আচ্ছা, এইসব বাদ দে। কাগজটা কে দিয়েছে তাকে খুঁজে পেলি? ছেলেটার কথা শুনে তে একটু আর চোখে তাকালো। জেহব চোখের ইশারায় তেকে দেখিয়ে দিল। অল ডান। তে নিচু হয়ে তাকলেও ভয়ে গলা শুকিয়ে গেছে তার। আজকাল ক্লাসগুলো আদৌ করা যাবে কিনা কে জানে। এইদিকে জাঙ্কু কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে দেখে মনে তো হচ্ছে ভীতু টাইপ। এ মেয়ে কিনা এসব লিখেছে, স্ট্রেঞ্জ। আচ্ছা, তোরা সবাই যা। কে একটু ঘাবড়ে গেল, সবাইকে যেতে বলেছে কেন? এদিকে জব নামের ছেলেটি তের পাশে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে চলো। এদিকে জাঙ্কু ওয়াইনকে থামিয়ে বলল, তোরা যা, ওকে তো ভয় দেখাতে এনেছিলি, ভয় না দেখে ছেড়ে দে কি করে? জাঙ্কুকের কথায় সবাই রুম থেকে বেরিয়ে গেল। পুরো রুম স্তব্ধ হয়ে গেছে। তে এক পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কপালে না জানি কি দুর্ভোগ লেখা আছে আজ। একটা কাগজ দিয়েছে বলে এমন চিরুনি তল্লাশি করা হয়েছে। না জানি কি লেখা ছিল। প্রেমপত্র হবার কথা না, নিশ্চয় মারাত্মক কিছু। প্রেমপত্র পেয়ে কে নিশ্চয় এভাবে চিরুনি অভিযান চালায় না। কিন্তু তে, তুই তো কিছু করিসনি, ভয় পাবার কি আছে? সত্যিটা বললেই হবে, তখন তারা নিশ্চয় বুঝবে। আপাতত এই সান্ত্বনা তে নিজেকে দিচ্ছে। পাশে দাঁড়ানো মেয়েটি সবাই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বলল, জাঙ্কুক ভাইয়া সরি, আর কোনোদিন দেয়াল টপকানো সাহস করবো না। আরে না, দেয়াল টপকাবে না কেন? অবশ্যই টপকাতেই হবে। এরপর ভার্সিটির ভিতরে দেয়াল টপকে আসতে হবে তোমাকে। আজ থেকে গেট দিয়ে তোমার এন্ট্রি বন্ধ। এই ফিল্ডে পড়াশোনা করাটা একটা বোকামি তোমার। তোমার উচিত ছিল আর্মিতে জয়েন করা। এবার একটা কথা না বললে চুপচাপ একপাশে গিয়ে দাঁড়িয়ে থাকো, যাও। ভদ্রভাবে বলল, কথায় বোঝা যাচ্ছে যে এই ক্ষমতাটা জাঙ্কুকের আছে। এদিকে ওয়াইন আস্তে করে একপাশে গিয়ে দাঁড়ালো। এদিকে তে ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলতে বসলো। জাঙ্কুক নামের ছেলেটি তার দিকে এগিয়ে আসছে। খুব কাছে আসতে এদিকে তে পিছাতে লাগলো। ছেলেটা কি করতে চাইছে? পিছাতে পিছাতে একদম দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়ল তে। ছেলেটা তবু থামছে না।
পিছিয়ে যাচ্ছ কেন? তুমি তো আমার ভালোবাসো। ভালোবাসার মানুষ কাছে আসতে চাইলে এভাবে পিছাতে হয় না, আরো কাছে টেনে নিতে হয়। জাঙ্কুকের একদম কাছে এসে দাঁড়িয়ে দেয়ালের এক পাশে হাত রেখে বলল, তোমাকে দেখে তো ভিতরে মনে হচ্ছে আমায় না পেলে নাকি আত্মহত্যা করবে। তা কি প্ল্যান? গলায় দড়ি নাকি বিষ? গলায় দড়ি দেওয়া সাহস হবে না মনে হচ্ছে, তাহলে কি বিষ? তা চমকে উঠে বলল, আত্মহত্যা? বাপরে, এই কেমন পাত্র! উফ, এত বড় ভুল করা উচিত হয়নি। বোকার মতো না দেখে দিয়ে দিয়েছি। এবার খেলা সামলাতে। তাই চোখ মুখ থেকে জাঙ্কুক ভালো বুঝতে পারছে এসব হয়তো মেয়েটার রাগের জন্য করছে। এই মেয়ের পক্ষে ওসব লেখা সম্ভব না, কিন্তু কেউ এত বোকা হয় কি করে? কেন? আত্মহত্যার প্ল্যান ক্যান্সেল নাকি? দেখুন, আমি এসব কিছু জানি না। সিনিয়র আপা বলেছিল আপনাকে দিতে, আমি কিছু করিনি। এইটুকু বলে একটা ঢোক গেল লট্টি। ছি, আত্মহত্যা করতে ভয় লাগছে বলে মিথ্যে কথা বলবে? ভয় পাওয়ার কিছু নেই, আমি সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। একদম দড়ি আছে, চাইলে গিয়ে ঝুলে পড়তে পারো, নয়তো 10 তলা ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দে, কষ্টটা কম হবে। তবে আরেকটা উপায় আছে, ঘুমের ওষুধ। তোমার কিছু করতে হবে না, আমরা সব ব্যবস্থা করে রেখেছি। তা কোনটা তোমার ভালো লাগলো? যে উপায়ে মরতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে, আর সেটাই করব। এদিকে থেকে বিভ্রান্ত করতে কথাগুলো বলল জাঙ্কুক। তে পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। একটা জিতে দেওয়ার পরিমাণ শেষে কিনা তাকে মরতে হবে? তার জীবনকাল বুঝে এতটাই ছোট? আমি কেন আত্মহত্যা করতে যাব? আমি তো আপনাকে চিনি না পর্যন্ত। দেখুন, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমার বাবা মা আছে, শুধু শুধু কেন আমি আপনার জন্য মরতে যাব? কেন মরতে যাবে? কারণ তুমি তো আমার বাচ্চার মা হতে যাচ্ছ। এবার আমি মেনে না নিলে আত্মহত্যা ছাড়া নাকি অন্য কোনো পথ নেই তোমার? এসব আমার কথা না, তুমি লিখেছো সেই কাগজে। আমার কথা হলো, আমি তো কিছু করিনি তোমার সাথে, তাহলে কি এখন করা উচিত? যেটা রটিয়েছ সেটা সত্যি করে দিই, কি বলো? দেয়ালের অন্য পাশে হাত রেখে আর একটু কাছে এসে বলল জাঙ্কুক। জাঙ্কুকের এসব কথা শুনেই তো তার মনে হচ্ছে তার কান ধরতে নাপাক হয়ে গেছে। যদি সত্যি কিছু করে ফেলে ছেলেটা। নাতি, আর ভয় পেলে চলবে না তোকে। তোকে কি ভীত পেয়েছে নাকি? দেখুন, আমি এসব কিছু জানি না। আর না কিছু করেছি। সিনিয়র আপুরা আমাকে বলেছে যেন কাগজটা আমি আপনাকে দিই। আমি জানি না তার ভিতরে কি লেখা ছিল। আচ্ছা, তুমি কি এতটাই বোকা? সিনিয়ররা তোমাকে কাজটা করতে বললো আর তুমি করলে, মানে সিটির ভিতরে কি লেখা আছে সেটাও দেখোনি। তুমি এতটাই বোকা? কমন একটা ব্যাপার, কেউ তোমাকে দিয়ে চিঠি পাঠাচ্ছে, তার মানে সেখানে নিশ্চয়ই এমন কিছু লেখা থাকবে যেটা তার পক্ষে এসে দেওয়া সম্ভব নয়। এটা তো একটা বাচ্চা বুঝবে। তুমি আমাকে সিনিয়র দেখাচ্ছ? তোমরা মানে তোমাদের এই গ্যাং আমাকে অনেক জ্বালিয়েছ, এত সহজে ছাড়ছি না। এইদিকে থেকে ভয় দেখে ভালো মজা পাচ্ছে জাঙ্কুক। তবে সেই মেয়েগুলোকে খুঁজে বের করা দরকার। মাত্র ছাড়িয়ে যাচ্ছে তারা। তাকে ভয় দেখে যদি সেই মেয়েদের পর্যন্ত যাওয়া যায়, অন্যের দোষ তার মাথাতে এসে পড়তে হলো। এই ছেলেটা যদি না মানে, তখন আমি কি করবো কে জানে। এটা ভেবে ঘাম ছুটছে তে করুণ গলায় বলল, কিসের গ্যাং? কোথাকার গ্যাং? আমি তো কিছুদিন হলো এই ভার্সিটিতে এসেছি। আমি তো আপনাকে পর্যন্ত চিনি না ভাইয়া। আমি এসব কিছু করিনি। ভাইয়া? লাইক সিরিয়াসলি? নিজের বাচ্চার বাবাকে কেউ ভাইয়া বলে? যদিও আমি এখন পর্যন্ত তেমন কিছু করিনি, কিন্তু করতে কতক্ষণ? কথাগুলো কানে আসতেই তে রক্ত টকবকিয়ে মাথায় উঠে গেল। ছেলেটার আক্কেল জ্ঞান বলতে কি কিছু নেই? কে অবলীলায় কথাগুলো বলছে। তে আর সহ্য করতে না পেরে বলল, বলছি না আমি কিছু করিনি। শুধু শুধু আমাকে বদনাম করতে চাইছেন কেন? আপনার চেহারাই তো আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। আর আমি মোটেও এমন ছেঁচড়া মেয়ে না যে ছেলেদের পিছনে চিঠি লিখে বেড়াবো। আপনার প্রতি তো আমার কোনো ইন্টারেস্ট নেই। রাগে ফুলতে বলতে এদিকে তে হাঁপাচ্ছে। ইচ্ছে করছে ছেলেটাকে রকেটে বেঁধে স্পেসে পাঠিয়ে দিতে। জাঙ্কুক ঝুঁকে এসে তে চোখের দিকে ভালো করে তাকিয়ে বলল, মনে হয় চশমার পাওয়ার আরো বেড়েছে। আমাকে মনে হয় তুমি ঠিক মতো দেখতে পাচ্ছ না, নইলে জিয়ন জাঙ্কুকের উপর তোমার ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট না থাকলে বুঝি ওসব লিখেছ? তার ইচ্ছে করছে কিছু একটা দিয়ে ছেলেটার মাথায় ঠাস করে সপাটে কয়েকটা বাড়ি দিতে। নিজেকে কিভাবে কে জানে। তে নিতান্ত অনিচ্ছায় তাকিয়ে বলল, আপনি কি চান দয়া করে বলবেন? গুড কোয়েশ্চেন, এটা আরো আগে জিজ্ঞেস করা উচিত ছিল, তাহলে এত কথা বলতে হতো না। তে বিরক্তি চাপানে খুব কায়দা করে বলল, একটু দূরে গিয়ে দাঁড়াবেন, আমি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাচ্ছি না। জাঙ্কুক ভ্রু তুলে তাকালো। এমন আজব কথা সে কখনো শুনেনি। তারপর একটু হেসে সরে দাঁড়ালো। সরাসরি বললে, এই ছেলে আবার উল্টাপাল্টা শুরু করে দিবে। দরকার আছে নাকি যেছে গিয়ে কথা শোনা? আচ্ছা, এবার কাজের কথা আসা যাক। তোমার কথা সত্যি প্রমাণ করতে সে মেয়েগুলোকে খুঁজে বের করো, আর যতদিন না পারবে খুঁজতে, ততদিন আমি যা যা বলবো তা
তাই করতে হবে। গট ইট? যা করতে বলবেন মানে, আর আমি যদি না করি সেসব তাহলে? তাহলে তার কোনো প্রশ্নই উঠছে না, কারণ এদিকে জাঙ্কুক এটা বলে পকেট থেকে কাগজটা দেখিয়ে বলল, তখন আমি এটা নিয়ে সোজা ভার্সিটির প্রিন্সিপালের কাছে যাব। সেখানে গিয়ে বলবো তুমি আমাকে বদনাম করার চেষ্টা করেছো, তারপর তোমাকে দেখা হবে। সেখানে গিয়ে যদি স্যারের মন গলাতে পারো তবে বড় জজ স্যার তোমাকে শুধু একটু বকাবকি করবে, কিন্তু কথাটা পুরো ভার্সিটি রটে যাবে তখন। আর রটে গেলে কি হবে বুঝতে পারছো? রটে না গেলে বা রটে দিতে কতক্ষণ? জাঙ্কুক এটা বলে একবার ওয়াইনের দিকে তাকালো, এদিকে ওয়াইন হতবাক হয়ে সব শুনছে। তাই হয় কথা শুনতে হবে নয়তো ভুগতে হবে। আর হ্যাঁ, চয়েসটা কিন্তু তোমার। তার যে পরে তাকিয়ে রইলো, মানে এরা সব কিছু প্ল্যান করে তাকে এখানে এনেছে। ঠিক আছে, আজ আপনার দিন। পুরো বলে পেয়েছেন তো, যা ইচ্ছা তা করুন। কি ইচ্ছা করছে জানেন? 10 তলা ছাদে গিয়ে নিচে লাফ দি। নির্ঘাত সেটা মহাপাপ বলে করতে পারছি না। জাঙ্কুক নিজের ঠোঁট চেপে হাসি থামিয়ে সিরিয়াস লুক নিয়ে বলল, শেষ পর্যন্ত মাথায় ঢুকলো তো কথা। পারফেক্ট, এটাই তো চাই। আপাতত নেক্সট দিন থেকে তোমার ক্লাস শেষে প্রতিদিন এই রুমে আসবে, তারপর প্রতিদিন আমাকে সিটি পড়ে শোনাবে। আপাতত এটাই, তারপর ভেবে বলবো। এদিকে তার বিড়বিড় করে বলল, মূর্খ নাকি, পড়তে জানে না, তাকে চিঠি পড়ে শোনাতে হবে? আমার কিছু বললে তের একদমই নাসূচক মাথা নাড়ালো। প্রথম দেখার যেখানে আমার রোমাঞ্চকর, সেখানে প্রতিদিন চিঠি পড়তে পড়তে তের কি হলো সেটা জানা হোক। চিঠির ব্যাপারে খুব একটা বিশ্বাস না হলো প্রতিদিন এসব চিঠি পড়তে গিয়ে তের নাজেহাল অবস্থা। আজকাল মেয়েরা এমন ট্যালেন্টেড সেটা তার জানা ছিল না। আজকের দিনে দ্বিতীয় চিঠিটা পড়ছে তে। অডিটোরিয়ামে শুধু জাঙ্কুক আর তে আছে। এদিকে জাঙ্কুক একটা বই হাতে চেয়ারে তের সামনে বসে আছে। তে এই ছেলের মধ্যে গতি কিছু বুঝে না। বই যখন পড়বে তখন তাকে সামনে বসে এমন প্রেমপত্র পড়ানোর মানেটা কি? তে তাড়াতাড়ি বাকিগুলো পড়ে পালাতে পারলে বাঁচে। সে মেয়েগুলোকে খুঁজে পাওয়া দায় হয়ে দাঁড়িয়েছে। কবে যে তাদের পাবে আর এই ছেলের হাত থেকে মুক্তি মিলবে? তে জলদি শুরু করলো। হ্যাঁ জাঙ্কুক, জানি জাঙ্কুক বলে সম্বোধন করা উচিত হয়নি যেহেতু তুমি সিনিয়র, কিন্তু ভাইয়া ডাকতে পারছি না যে। সত্যি বলতে আমি তোমাকে ভালোবাসি। সিনিয়র আপুরা যখন তোমার নামে গল্প করতো আমি প্রায় শুনতাম, কিন্তু প্রথম তোমাকে চোখের সামনে দেখার সুযোগ হয়েছিল বাস্কেটবল করতে। খেলা শেষে পানির বোতলটা দিয়ে যখন নিজেকে ভিজালে, সত্যি বলছি প্রেমে না পড়ে থাকতে পারেনি। ভিজে গেছে এটা দেখে প্রেম করার কি আছে? এদের এত আবেগ কোথা থেকে যে আসে? তাকে চুপ থাকতে দেখে জাঙ্কুক তুড়ি মেরে বলল, কি হলো, থামলে কেন? তে বিরক্ত নিয়ে আবার পড়তে শুরু করে। শেষে চিঠি পড়তে গিয়ে থমকে গেল তে। যে লাইনটা পড়তে গিয়ে থেমে গেল সেটা ছিল, তোমার ঠোঁটের বাঁ পাশের ছোট্ট তিলটা এত সুন্দর যা দেখলে কিস। এতটুকু পরে মুখে হাত দিয়ে চেপে ধরল তে। কি আদাপাতন হয়েছে? এভাবে কেউ কোনো ছেলেকে লিখে নাকি? এদের কোনো কমন সেন্স নাই নাকি? এদিকে তে মেয়েটার নাম খুঁজতে গিয়ে দেখলো ইতি অজানা কেউ। তে বিরক্ত হয়ে সামনে তাকাতে দেখলো জাঙ্কুক 2 হাত বুকের কাছে ভাঁজ করে তার একদম কাছে দাঁড়িয়ে আছে। এদিকে জাঙ্কুক ঝুঁকে আসতে জাঙ্কুকের সে তিলটার দিকে চোখ পড়ল তীর। জাঙ্কুক আরেকটু এগিয়ে এসে বলল, আমার ঠোঁটের পাশের তিলটা দেখলে কি করতে ইচ্ছে করে? তে আনমনে বলে উঠল, কিস, বলে নিজের চোখ ছানাবড়া করে ফেললো। এদিকে জাঙ্কুক ঠোঁটে নিয়ে বলল, তাই বুঝি? আমি বলিনি, এখানে লেখা ছিল। তে যে হাই বেঞ্চের উপর বসেছিল জাঙ্কুক তার দুই পাশে হাত রেখে বলল, কিন্তু আমি তো তোমায় জিজ্ঞেস করলাম। তে চোখ পিটপিট করে তাকালো, বুকের ভিতর তার ড্রাম বাজছে। কথা এভাবে কাছে চলে আসে কেন এই ছেলে? অদ্ভুত। তে চুপ থাকায় জাঙ্কুক আবারও প্রশ্ন করলো, কি হলো, কিছু জিজ্ঞেস করছি আমি। তে নিজের ঠোঁট কামড়াতে লাগলো। কি জানি ছেলে প্রশ্ন মাথাতে তো নেই। একই অবস্থা, তার চরণ শক্তির হ্রাস পাচ্ছে নাকি? জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি কি আমায় কোনোভাবে তোমার প্রেমে ফেলার চেষ্টা করছো নাকি? ভেবে শুনে করো, একবার যদি আমি প্রেমে পড়ি তবে কিন্তু বিয়ে না করে ছাড়বো না, তারপর জোড়া জোড়া বাচ্চা। কথাটা শুনে তে চোখ কপালে উঠে গেল। হুড়মুড়িয়ে নামতে গিয়ে জাঙ্কুকের মাথার সাথে বাড়ি খেলো। এতে যেন রাতটা বেড়ে গেল। এত কাছে আসেন কেন? আমার অক্সিজেনের ঘাটতি হয়, জানেন না? তাহলে অক্সিজেনের সিলিন্ডার ব্যাক করে ঘুরলেই তো পারো, এত যখন সমস্যা। আমি তো ভাবছি তোমার ফিউচার হাজবেন্ডের কথা। বেচারা, ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। কে জানে, শেষ পর্যন্ত না আমাকেই ভাবতে হয়। বলে একটা বাঁকা হাসি দিয়ে জাঙ্কুক নিজের বইটা নিয়ে অডিটোরিয়াম থেকে বেরিয়ে গেল। এমন অদ্ভুত আচরণ সে জীবনেও দেখেনি। তবে কি জাঙ্কুক তাকে ভালো করে বাসে নাকি? দূর দূর, এসব কি ভাবছিস তে? মাথায় যে কিছু বাজে চিন্তা আসে। এমন কিছুই না, এই ছেলে শুধু তোকে বিভ্রান্ত করতে চাইছে। কিন্তু তে, তোকে বিভ্রান্ত হলে চলবে
আসতে এদিকে জিমিন তাকে ডাকতে লাগলো। তে মাথা মুছতে মুছতে এগিয়ে গেল বিছানার সামনে গিয়ে এদিকে তে বুকুসকে তাকিয়ে বলল, এসব এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস কেন? জিমিন তার হাত ধরে টেনে ওকে বিছানায় বসিয়ে বলল, শোন, আমি অনেক ভাবলাম, আমাকে তো চিনিস, ট্যালেন্টেড মানুষ আমি আমার কথার পক্ষে যুক্তি আর প্রমাণ তোকে এক্ষুনি দিব, আর তোকে বিশ্বাস করতে হবে। তে আর কোনো কথা বললো না, ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে জিমিনের দিকে তাকালো। এই মেয়ে এখন যুক্তি দিয়ে তের মস্তিষ্কে বিস্ফোরণ ঘটাবে, আর সেটা না করতে পারলে নিচে নিউক্লিয়ার বোমা হয়ে পারবে। দুটোর একটাতে চায় না, কিন্তু তার কাছে উপায় নেই আর কোনো। এদিকে জীবন একটা কেসে গলা ঠিক করে বলতে লাগলো, দেখ, জবে থেকে জাঙ্কুক বাইরে বিদেশে পড়ালেখা করতে গেছে, এরপর থেকে কি তার পিছনেই না আসে। হতে পারে এটা কাকতালীয় ব্যাপার, আচ্ছা মেনে নিলাম। এবার বক্সের উপরগুলো দেখ, প্রথম উপর হচ্ছে বই, তার সেই বইগুলো যেগুলো তুই পুরো শহর খুঁজে বেরিয়েছিস। এবার বল, ঠিক সেই বইগুলো তোকে অজানা কেউ কেন দিবি কিংবা কিভাবে দিবি? সে নিশ্চয় তোর প্রিয় বইগুলোর নাম জানবে না, তাহলে যে উপহার পাঠায় সে তোকে ভালো করে চিনে। এটা এত করে ক্লিয়ার নিশ্চয়? মানলাম তুই আইনজীবী হবি, তাই বলে আমার সাথে এমন কথা বলবি? এটা তো কোর্ট না, আমি তো জজ কিংবা তোর প্রতিপক্ষ আইনজীবী নয়। দেখতে আমাকে বিভ্রান্ত করে বিষয়ের মোড় অন্যদিকে নেওয়ার চেষ্টা করবি না। এবার দ্বিতীয় উপহারে আসা যাক। এদিকে জিমিন এগিয়ে এসে তের পাশ থেকে এক ফোঁটা চুড়ি আর পায়েল দুটো হাতে নিয়ে পড়ল। দ্বিতীয় উপহার হলো একটা নূপুর, আর হচ্ছে চুড়ি। নূপুরটা তোরে হারিয়ে যাওয়া নূপুর, যেটা তুই ভার্সিটির নবীনবরণে হারিয়ে ফেলেছিলি। এর থেকে আরো স্পষ্ট হয় যে উপহার পাঠাতে যে সে তোকে খুব ভালো করে চেনে। এবার সেই দিনের একটা ঘটনা বলি আমি রিয়েকশন রুম থেকে বেরিয়ে স্টেজের দিকে যাচ্ছিলাম, তখন কিছু হাসির শব্দ পেয়ে আমি ঘাড় মুড়িয়ে দেখি এদিকে জো পাইয়া হাতে একটা নূপুর দেখিয়ে বলছে, বাহ, জাঙ্কুকের পকেট থেকে নূপুর পাওয়া যায় বুঝি? সেই সময় আমি খুব তাড়ায় ছিলাম, তাই ঘটনাটি আমার চোখ এড়িয়ে যায়। এটাকে এতটুকু তো আন্দাজ করাই যায় সেই ছেলেটা আর কেউ নয়, সেই ছেলেটাই হলো জিয়ন জাঙ্কুক। তার মুখে একটা চিন্তার ছাপ পড়লো। জিমিনের কথাগুলো ফেলার মতো নয়, এভাবে সে কখনো ভাবেনি। আসলে কি এমন কিছু? মন তো সায় দিচ্ছে, কিন্তু মস্তিষ্ক সায় দিচ্ছে না। দ্বিধায় পড়ে গেল টে। এদিকে জিমিন হাতে চিরকুটটা নিয়ে বলল, আমার হাতে এই চিরকুটের লেখাটা হলো, আবারও পিচ্ছি সে কৃষ্ণচূড়ার নীড়ে তোমারই অপেক্ষায় বদলে বেলার ভিড়ে। মনে আছে অডিটোরিয়ামের পিছনের দিকে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, সেখানে 3 বছর আগে কেউ তোকে নিজের মনের কথা জানিয়েছে, আর উত্তরে তুই বলেছিলি ভালোবাসা শব্দের উপর তোর বিশ্বাস নেই, সেটা নাকি আজকাল কুকুরের মতো। আজ আছে তো কাল নেই, কি হলো মনে পড়ে? তুই থমকে গেল। সব ভাবনা মনের কোনো বদ্ধ করেও কোনো উপকার হয়নি। এদিকে জিমিন যেন সবটা মনে করিয়ে দিল, কিন্তু জাঙ্কুক সে তো অনেক দূরে আছে। হয়তো সে ফিরবে আজ কবিতা শেষ বাক্যটির মতো, বাকিটা তোর বুঝ। তুই কি করবি ভেবে নে, আজ না গেলে হয়তো সারা জীবন আফসোস করতে হবে। চিরকুটটা এদিকে তের হাতে দিয়ে বলল, আমি যেতে হবে, প্রেজেন্টেশন আছে, তুই আসিস কিন্তু গোধূলি বেলায়, বলে মুস্কে হাসলো জিমিন। এদিকে তে হাতে চিরকুটটি খুলে অক্ষরগুলোর দিকে অপলকভাবে তাকিয়ে থাকলো। কারণ অনুপস্থিতি থেকে এতটা কষ্ট দেবে সেটা তের জানা ছিল না। সত্যি কি সে ফিরে এসেছে? এই অদ্ভুত অনুভূতির নাম কি ভালোবাসা, যা এই 3 বছরে প্রতিদিন অনুভব করেছে তে। তে আর সাজলো, কেন জানি মনের কোনো সুপ্ত ইচ্ছাগুলো আজ ডানা মেলেছে। পায়ে সেই নূপুর, চোখের নিচে হালকা কাজল, আর কপালে ছোট্ট কালো টিপ তাকে মনোমুগ্ধকর লাগছে, কিন্তু চোখ দুটো সে চশমার প্রেমে বন্দি করে রাখতে হয়। তাই রিক্সাতে উঠে পড়লো। রিক্সা এসে থামলো ভার্সিটির গেটের সামনে। তে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে এদিকে গেটের ভিতরে এলো। দুপুরে ঝলমলে রোদ, মনে হচ্ছে না এটা শীতকাল। মিষ্টি রোদ যেন চারিপাশ আরো সুন্দর করে তুলেছে। মাঠের ঘাসের উপর শিশির বিন্দুগুলো মুক্তার মতো ঝিলমিল করছে। প্রকৃতির রূপ বদল বড় রোমাঞ্চকর। এদিকে তে হেঁটে হেঁটে সে অডিটোরিয়ামে গেল। প্রতিদিন একবার নিয়ম করে তে এখানে আসে। অদ্ভুত এক ভালো লাগা কাজ করে কেন জানি। অডিটোরিয়ামের হোয়াইট বোর্ডে বড় করে লেখা ছিল জিয়ন জাঙ্কুক। থেকে দিয়ে নিচে নামটা বোর্ডে লিখিয়েছিল জাঙ্কুক। শুধু শুধু লেখাই নেই, শাস্তিপূর্বক লিখিয়েছিল। সে নাম আজও মোছা হয়নি। রংটা একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু নামটা মুছে যায়নি। এইদিকে জিয়ন জাঙ্কুক তের দেখা সবচেয়ে জেদি ছেলে। প্রথম তাকে দেখলে গাটা জ্বলে উঠত তের। জ্বলবে নাই বা কেন, কি না করেছে তাকে দিয়ে। বাস্কেটবল খেলার দিন পানির তোয়ালে নিয়ে দাঁড় করিয়ে রাখতো। করারতে বসে বসে ছেলেকে লাপালাপি দেখো। জাঙ্কুক যখন পালে চাইতে তের পাশে এসে বসতো, মেয়েগুলোর মুখের দিকে তাকানো যেত না। মনে হয় তাদের দৃষ্টি দিয়ে জ্বালিয়ে দেবে তেকে। এসবের মধ্যে মেয়েগুলো জেলাসি তের বেশ মজা লাগতে লাগলো, আর জাঙ্কুককে ততটাই বিরক্তিকর। কে জাঙ্কুক, মেয়েটিকে পানি হাতে বসে রেখেছিস কেন? তখন জাঙ্কুকের এক উত্তর ছিল একটাই, ও আমার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ,
বড় প্রাণী বলতো, কি অদ্ভুত আমরা, তাই না? হারিয়ে ফেলার আগে কোনো কিছুর মর্ম বুঝি না। সেই দিনের আমি কখনো কি ভেবেছিলাম যে একদিন আমি শাড়ি পরে জাঙ্কুকের জন্য অপেক্ষার প্রহর গুনতে হবে? না, আমি ভাবিনি। কিন্তু এখন ভাবছি, হয়তো যদি জাঙ্কুক ফিরে আজ, হয়তো বলেছে, কারণ যদি না ফিরে, তা চুপটি করে একটা চেয়ারে বসে জানলা দিয়ে সে কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে আছে। শীতের শেষে এই গাছের সব পাতা ঝরে গিয়ে আবার নতুন করে সাজবে এই গাছটা। কৃষ্ণচূড়া নামটার মধ্যে যেন এক ভালো লাগা মিশে আছে। জাঙ্কুকের প্রিয় ফুল। সবসময় জাঙ্কুক ফুলটা নিয়ে তের কাছে এসে বলতো, যত্ন করে রাখো, একদিন কিন্তু ফেরত নিব। তে হঠাৎ করে হাতে চিরকুটটা খুলে দেখতে লাগলো ঠোঁটের কোণে তার এক ঝিলিক হাসি। সহ্য দেবার সময় হয়ে এসেছে। চারিদিকটা হলুদ আবার ভরে গেছে। এদিকে তে উঠে দাঁড়িয়ে জানলা ঘেঁষে দাঁড়ালো। কিছুক্ষণ পর বাইরে তাকাতে কেন জানি মনে হলো কেউ গাছটার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। পিঠ মুখ করে থাকায় চেহারা ঠিক দেখা যাচ্ছে না। অদ্ভুত একটা অনুভূতি হলো। তে বেরিয়ে এলো অডিটোরিয়াম থেকে। কিছুটা এগিয়ে গেলে হয়তো তাকে দেখা যাবে। চেনা এক মুখ দেখার খুব ইচ্ছে জাগলো তার মাঝে। তবে মনের কোণে ভয়, যদি সে না হয়, যদি সবটাই একটা ভুল হয়। তে খুব ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। প্রতিটা পা ফেলে এগিয়ে যেতে যেতে যেন বুকের ভিতরটা ধুকধুক করছে। এদিকে তে খুব সাহস করে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখার আগে ছেলেটা পিছনে ফিরল। মুহূর্তে যেন সবটা থমকে গেল। চোখের কোণে বৃষ্টি জমলো। যে চেনা মুখের খোঁজে তে এসেছিল, এ সে নয়। তাহলে কি সে আসেনি? চোখ থেকে জল গড়িয়ে পড়তে তে পিট করে দাঁড়ালো। সে চায় না তার চোখের জল কেউ দেখুক। এক পাশে ছোট্ট বেঞ্চটায় এদিকে বিষণ্ণ মুখে বসে রইল তে। নিমিষে যেন তার সব খুশি নষ্ট হয়ে গেল। তাকে কি কখনো বলা হবে না ভালোবাসি? এদিকে তে চোখ থেকে চশমাটা খুলে চোখের পানি মুছতে লাগলো। হঠাৎ কেউ পাশে এসে বসে তিসে এগিয়ে দিতে এদিকে তে পাশে তাকালো। তে বুঝতে পারছে না এটা কি সত্যি নাকি তার হ্যালোসিনেশন। তার সামনে জাঙ্কুক বসে আছে। তার বিস্ময় কাটলো না। এইদিকে জাঙ্কুক তে চোখের সামনে হাত নাড়িয়ে তাকে বিস্ময় থেকে বেরিয়ে আনার চেষ্টা করলো। কাঁদছো কেন? আমায় না দেখতে পেয়ে কাঁদছো বুঝি? তে আরো জোরে কাঁদতে লাগলো। এই কান্নায় রাগ, খুব ভালোবাসা সব মিশে একাকার হয়ে গেল। তে এভাবে কেঁদে বসবে জাঙ্কুক ভাবেনি। আচ্ছা তাহলে আমি চলে যাই, তুমি কাঁদো। এদিকে জাঙ্কুক উঠে যেতেই এদিকে তে জাঙ্কুকের হাতটা ধরে দাঁড়িয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুক অবাক হয়েছে ঠিকই, কিন্তু মুখের হাসি যাচ্ছে না তার। জাঙ্কুক তাও একটু ভাব নিয়ে বলল, এখন অক্সিজেনের ঘাটতি হলে তো মুশকিল, আমি তো সিলিন্ডার আনিনি সাথে। এদিকে তে জাঙ্কুকের হাতে জোরে একটা চিমটে দিতে এদিকে জাঙ্কুক দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করলো। আমার এখন অক্সিজেনের ঘাটতি হবে না, তাই বুঝি? বড় প্রাণী, ভালোবাসি। ঠিক আছে, তুমি যখন এখনো বলবে না তাহলে আমি চলে যাই। জেনে জাঙ্কুক চলে যেতে লাগলো। তখন তে জাঙ্কুকের হাতটা আবারও ধরলো। আমিও ভালোবাসি। কাকে? আই লাভ ইউ জাঙ্কুক। আই লাভ ইউ টু তে। যাক, শেষমেশ বড় প্রাণীর মন গলেছে। এখানে আবার গল্প পড়িয়েছে।